ব্রো আমার খালি এতটা কষ্ট যে আমি করলাম কি আর আমার সাথে হইলো কি। তার বন্ধুর সাথে রিলেশন করতেছে, তো আমি ওখানে হা হারিয়ে দিই। তো তার কিছুক্ষণ পরে একটা মেসেজ আসে যে আপু হা দিলেন কেন? তো তখন আমি বলি ভাইয়া আপনার পোস্ট এরকম ছিল, তো চলে গেছে, সেদিন চলে গেছে। তারপরের দিন আবার নক দিচ্ছে, আচ্ছা আপু আপনার বাসা কোথায়? তো আমি তার সাথে কথা বলি, একদিন কথা বললাম। তো সে আবার কি করছে, একদিন তার হাত, উনি তখন সৌদি থাকতো, তো ওর হাতে একটু ব্যথা পেয়েছে, ছবি তুলে পাঠাইছে। তো আমার কাছে খুব মায়া লাগছে বিষয়টা, মানে হাত। ততদিন আপনাদের কি হাই হ্যালো শুরু হয়ে গেছে? হ্যাঁ, হাই হ্যালো শুরু হয়ে গেছে। এরপর ওই ছবিটা দেখি না আমার একটু মায়া কাজ করলো, তো আমি তার সাথে কথা বলি, হাই হ্যালো করি। তো তার 5 দিন পরে সে আমাকে প্রপোজ করে, কিছু বলি নাই। তো তার কতক্ষণ পর সে আমাকে বলতেছে কি যা বলার এখনই বলেন, না বলে খুব খারাপ হবে। তো আমি বলছি কি খারাপ হবে? দেখি সে একটু কান্নাকাটি করতেছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, এক পর্যায়ে রাজি হয়ে যায়। তো কথা বলি বা বেশ ভালোই চলতেছিল। দেখলাম আমার প্রতি তার অনেক মায়া। উনি তখন সৌদি থাকতো, সারাদিন কাজ করে বাইরে, কিন্তু সারাদিনই আমাকে লাইনে রাখতো। এরকম কথা বলতে বলতে প্রায় 1 বছর চলে যায়। 1 বছর চলে যাওয়ার পর তারপর তার বার্থডে আসে। বার্থডে আসার পরে আমি কি করি, তাকে মানে সারপ্রাইজ গিফট করার জন্য আমার একটা ভাই আসল পরিচিত, উনিও সৌদি থাকে, 10,000 টাকার মতো পাঠাই। উনি একটা কেক দিবে, ফুল টুল দিবে, চকলেট দিবে। ওই কেক আর চকলেট নিয়ে যায়। এরপরে কি হয়, ও আমাকে মানে শাড়ি, ফুল টুল হাবি যাবে অনলাইনে গিফট পাঠিয়ে দেয়। তখন এত খুশি হয়েছি, মানে আমার লাইফে সবচেয়ে বড় গিফট হয়ে যায় এটা। তখন তার সাথে আমার রিলেশনটা এত গভীরে চলে গেছে, ও থেকে সরে আসবো তার কোনো রাস্তা নাই, কারণ আমি ওর সাথে খুব ফ্রি হয়ে যাই। তো ভিডিও কলে কথা হতো, পাঠানো হতো। ও যখন যা বলতো গুরু, মানে রাত 3টা না 4টা না, এখন সাজো, এখন শাড়ি পরো, এখন এটা করতে হবে, ভিডিও টিডিও সব পরে কথা বলতে থাকি। তো এর মাঝখানে আমার একটা বান্ধবী ছিল, হঠাৎ একদিন বাসা আসছে। তো তখন আমি দেখি কি ওর মেসেঞ্জারে ওরে মানে আই লাভ ইউ বলতেছে, ওর আই লাভ ইউ বলতেছে। পরে আমি বলতেছি কি তুই ওর আই লাভ ইউ বলতেছিস, কয় কেউ তো আমার সাথে রিলেশন করে, আমার সাথে রিলেশন আমার বয়ফ্রেন্ড, কি তুই দেখতেছিস না আমি স্টোরি দিই, আমি পোস্ট করি ওরে নিয়ে। পরে বলতেছে কি হ্যাঁ আমি দেখতেছি, আমার বলতেছে তুই নাকি অনেক পাগলামি করো, তাই তোর থেকে সরতে পারে না। পরে আমি আর ওরে কিছু বলি না। রাত্রে বাসায় যাওয়ার পরে ওরে আমি ধরার পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি ওর সাথে রিলেশন করো। আমি অনেক কান্নাকাটি করি, তাহলে আমার সাথে কথা বলার দরকার নেই। পরে বলছে না, ও একটা খারাপ নেই, আমি জাস্ট ওর এমনি বাজাইতেছি, তুমি কিছু বলো না, আমি ওরা ট্রাই করতেছি এই আর কি। পরে আমি বলছি আচ্ছা তোমার, ও আমার যা বলতো গুরু, মানে দিন, এটা রাত, আমি তাই বিশ্বাস করতাম। তো ও বাংলাদেশে আসবে। পরে আমি বলছি ওকে ফাইন, তাহলে আসা পড়ো। আমি তো অনেক খুশি, এক্সাইটেড, আসবে, আমরা দুজন দেখা করবো, এটা সেটা ঘুরবো, কত এক্সাইটেড। তো ও আসে, ওর আইডিটা আবার আমার কাছে ছিল, ও জানতো না এটা, মানে ও একবার দিছিল কিন্তু ও পাসওয়ার্ড চেঞ্জ করতে ভুলে গেছে। পরে ও আসে বাংলাদেশে, আমি দেখি কি ওর ফ্রেন্ড কাছে মেসেজ করে যে দোস্ত এরকম এরকম মেয়ে আছে নাকি, এটা সেটা হাবিজাবি, মানে বিভিন্ন প্রকারের করতেছে, টাকা দিব এটা সেটা। তো তখন আমি ওইগুলো দেখি। তারপর দেশে আসার সাথে সাথে তিশা নামে একটা মেয়ের সাথে রিলেশন ইনভলভ হয়ে যায়। আমি দেখার পরে আমি তুমি এরকম কি শুরু করছো, তুমি আমার সাথে মিট করবে না? সে অলরেডি দেশে আসছে কিন্তু আপনার সাথে মিট করে নাই? না, ওর দেখলাম ও বাহির থেকে আসছে, মানে গার্লফ্রেন্ডের জন্য তোমার সাথে চকলেট আনে, ও কিন্তু আমার জন্য সেটা করে নাই, কিছু জানে না, খালি হাতে, মানে আমার দিক থেকে খালি হাতে। কিন্তু আমার ফ্রেন্ড ওরে কি দিমানতে বলছে, ও সেগুলো আনছে। এই সব বিষয়ে আমার খুবই খারাপ লাগে। তারপর আমি ওর সাথে ডিরেক্টলি কথা বলার পর আমি ওরা জিজ্ঞাসা করতেছি এগুলো কি ভাই, এগুলো কি? পরে আমার বলতে তুই জানোস না, তুই আমার যোগ্য না, এটা না তোর, তুই জানোস না আমি তোরে চাই না, তুই কেন আমার পরে আসছিস? অনেক গালাগালি করে গুরু, ওর মুখের ভাষা মানে এতটা খারাপ, যখন ভাষা গালাগালি করে তখন আমার মন চায় না যে আমি বাইতে থাকি। তারপর আমি নিজের হাত কাটি, তো এরকম পাগলামি করে দেখে আমার ফ্যামিলি কি করে, আমাকে নিয়ে রিহেবের মধ্যে দিয়ে দেয়। পরে ওখানে যখন ছিলাম, ওখানকার মানুষ, তারপর সবাই বলতেছে তোমার ফ্যামিলি তোমার নিতেছে না কেন, তুমি একটা সুস্থ মেয়ে, তুমি কোনো ড্রাগস অ্যাডিক্ট না করে। আমি ওখানে মানুষদের সবাই কাহিনীগুলো বলি, এরকম কাহিনী। শুধুমাত্র ওই প্রেমের প্রতারিত হয়ে আপনি পাগলামি করছিলেন, যার কারণে আপনাকে আপনার বাসা থেকে রিহাবে রেখেছিল? হ্যাঁ, কারণ আমার বাবা মা আমার উপরে পুরো ফেড আপ ছিল। আর আমার একটা ব্রোকেন ফ্যামিলি, আমার বাবা সেকেন্ড ম্যারেজ ছিল। বাবা মা দুজনেই চাইতো কি, মানে ওরকম পাগলামি করতেছে যা করে কোথাও ফালাই দিই, মানে সবার কাছে আমি একটা পথের কাটা হয়ে যাই। তো ওখানে যাওয়ার পর সবাই আমার নিয়ে, রিহাবের মধ্যে সবাই আমার নিয়ে খুব, মানে আমার সবার চেয়ে আলাদা রাখতো, খুব ভালো চোখে দেখা হতো, বলতো কি আরে মেয়েটা তো ভালো সুস্থ একটা মেয়ে, এটা দিছে কেন? পরে আমি সবাই বললাম এই কাহিনী। ওর সাথে কথা বলার জন্য 1 মিনিট ফোন কল করার জন্য মানে সবার হাতে পাই দিই। সবাই বলতেছে কি তুমি যা চাও, যা খাইতে চাই বাইনা দিব, কিন্তু ওর সাথে কথা বলে দিব না, তোমার বাপ মার করা নিষেধ। আমি প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়তাম রিহাবে থেকে। এমন কোনো মানুষ নাই গুরু যে আমার কোরআন শরীফ শুনেন পড়াশোনা না কান্না করছে। আমি তাহাজ্জুদ নামাজ পড়তাম, আমি বলতাম আল্লাহ কি অবস্থা আছে, ওকে আমি মিস করতেছি কিনা, আমি ঘুমাইতে পারতাম না গুরু। যখন কোরবানিতে সবাই আমি বের হয়েছি, তারপর আমি বাসায় যখন আসছি, গাড়িতে বসে আমার বোন অনেক ছবি দেখাইতেছে, ও অনেক মেয়েদের সাথে ঘুরতে গেছে, বাইক টাইক কিনছে, অনেক ছবি দেখাইতেছে। আমার তো মানে মাথার উপর আকাশ ভেঙে পড়তেছে। আর এখানে আমার ফ্যামিলি ওরা জানাইছে যে আমি মারা গেছি। হ্যাঁ, আমি আত্মহত্যা করছি, মারা গেছি। তখন কিন্তু এখনো দেশে। তারপরে কি হয়, তো আমার সাথে কথা বলার ট্রাই করে, তো আমি আর কথা বলতে চাই না। তারপরে ও আমার বলে কি একবার দেখা করো, আমি তোমার এখন বিয়ে করবো। আর আমি বলি কি না, আমি দেখা করবো না, আমার ফ্যামিলি যা বলে তাই। পরেও আমার আম্মুর সাথে কথা বলি। পরে আমার আম্মুরে বলে কি যে আন্টি কে আর একটু পাঠান, আমি ওর নিয়ে যাবো, আমার আম্মুর সাথে দেখা করো, পরে আর কি আমি ওকে বিয়ে করবো আম্মু ডিসিশনের পরে। মা কয় কি তুই তোর অনেক পাগলি, তো আচ্ছা ঠিক আছে তো যা। গেছি, তখন দেখি কি দূরের থেকে একটা লাল শার্ট পরে একটা ছেলে আসতেছে। তখন দেখছি অনেক লম্বা একটা ছেলে। তো দেখলাম, উঠলাম গাড়িতে। তো কি করে দাউদকান্দি ব্রিজ পর্যন্ত এখন আমার ফেস দেখবে, এর আগে দেখা হয়নি না, এটা আমাদের ফার্স্ট মিট। পরে জোর করে হোক আমাকে দেখছে। পরে আমি ওর মোবাইলটা নিই, আমি মোবাইলটা একটু ধরি, বলে আচ্ছা ঠিক আছে। পরে দেখি কি আরেকটা মেয়ে, ওই মেয়ের সাথে ভিডিও কলে উল্টা পাল্টা, মানে ওর মোবাইলটা ধরার পরে গ্যালারিতে দেখে এসব। তখন আমি আরো কষ্ট পেয়েছি। তারপরে আমি ওখানে কিছু বলি না যে আমাদের ফার্স্ট মিট, আজকের দিনটা আমি নষ্ট করতে চাই না। ও যে ফার্স্ট টাচ করা গুরু, আমার হাত ধরা, আস্তে করে একটা হাত করছে, মানে এটা মনে হলো আমার পৃথিবীর সবচেয়ে একটা অন্যরকম একটা অনুভূতি, যেটা আমি কখনো বলতে পারবো না। আমার পাঠিয়ে দিচ্ছে, ওর মার কাছে আর নেই।
ওই দিন আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে? হ্যাঁ, 3 দিন পরে ওর একটা ফ্রেন্ড ছিল রাকিব। তো ওই রাকিব কি করলো, আমাকে বলতেছে তোমার তো সে পছন্দ করে নাই, ও শিখা দিছে, ও সামনে ছিল তো ভাই আমার অপমান করতেছিল ওর ফোন থেকেই, তোমার সাথে রিলেশন রাখবো না, আর যদি এমনি কথা বলতে পারো ফ্রেন্ডলি, কিন্তু বিয়ে শাদী করতে পারবো না, তুমি তার থেকে হাইটে শর্ট, এটা সেটা অনেক অপমান করেই বলে। তুমি বুঝো না কেন, ও তোমার পছন্দ করে না, তুমি একটা মানুষের জন্য এরকম পাগলামি করো, বারে বারে ফোন দাও, এটা সেটা। আর সবচেয়ে বড় কথা, তোমার বিয়ে করতে পারে তুমি 10 লাখ টাকা দিতে হবে। আমি ওরা খুব ভালোবাসি, মানে গুরু আমি এতটা ভালোবাসি, আমি চিন্তা করি কি, মানে ও আমার একটা কথা বলছিল, এক নারী এবার একটা ছেলে ঠিক করতে, তো তুমি আমার ঠিক করতে পারবে না, তার মনে করছি যে আস্তে আস্তে বুঝে ঠিক করবো। তারপরে কি হয়, তখন আমার সাথে রিলেশনটা ঠিক হয়েছে মোটামুটি, কথা বলতাম। ও আমার বলতেছে কি তুমি আসতে পারবা, দেখা করবা, সেটা আমরা ঘুরতে যাবো। পরে আমি বলছি ঠিক আছে। পরে ও আমার নিয়ে যায় ওর বাসায়, সেদিনই ফার্স্ট আমাদের ফিজিক্যাল রিলেশন হয়। ওর বাসাতে? হ্যাঁ। বাসায় কেউ ছিল না? না, ওর আম্মু ছিল না। তো আমি আমার মতো এসে পড়ি, সে তার মতো থাকে, তারপর আমাদের কথা হতে থাকে। সে অসুস্থ হয়, আমি তার ট্রিটমেন্ট করার জন্য তার হসপিটালে পর্যন্ত আমি থাকি, তার মাও থাকে হসপিটালে, আমিও থাকি হসপিটালে একসাথে। সে একটু রিকভারি হয়, প্ল্যান করতে থাকে যে সে বাইরে চলে যাবে, দেশে বাইরে যাবে, সেটা আমি জানি না। তার যেদিন ফ্লাইট, তার ফ্রেন্ড আমার ফোন দিয়ে বলে কি ফারহানের তো আজকে ফ্লাইট, তার ফোন দিতেছে, সে ফোন ধরে না, মেসেজ করতেছে খালি। তারপর আমি কি করি, সাথে সাথে এয়ারপোর্ট চলে যাই, কোনো রকম আধা ঘন্টার মধ্যে দেখি সে ঠিকই ওখানে তার ফ্লাইট। আমি তার কান্না করে গুরু পায়ে ধরে পড়ি, বলতেছি কি তুমি যা বলবো আমি তাই শুনো, তুমি জানো না, তুমি আমার মিথ্যা কেন বলছো, আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। ও আমার বলতেছে যে আমার এসে ফ্লাইট, আমি তার বিয়ে করে চলে যেতেছি না, আমি আবার আসবো। পরে ওকে বললাম, আমার হাতটা ছেড়ে দিয়া ও ভিতরে ঢুকে গেল। অনেকক্ষণ 8টা পর্যন্ত ওখানে ছিলাম। পরে আমার ভাইয়ে যাই আমার বইকে থেকে ওখান থেকে নিয়ে আসে, আমি ওরা ফোন দেই বা কথা বলার ট্রাই করি, আমার সবকিছু থেকে গুরু যাওয়ার পর ব্লক মেরে দিছে। এত অপমান, এত নির্লজ্জের মতো কথা বলতে গুরু যা, কিন্তু মানে আমি কারো বুঝাইতে পারি না যে আমি কি হারাইছি বা কি হইতেছে আমার সাথে, এটা আমি কারো বুঝাইতে পারি না। গুরু কতটুকু ভালোবাসছিলাম ওনাকে, আমার মন থেকে কখনোই চাই নাই, জানি নাকি মন থেকে চাই না, তার সাথে কিভাবে লাইফ লিড করবো। তাহলে আমি যে এত কিছু করলাম কার জন্য করলাম? কোনো একটা রোজা গেছে, একটা ঈদ গেছে, আমি মনে করি না আমার জন্য কোনো ঈদ, আমি একটা ড্রেস নেই নাই, কিছু খাওয়া দাওয়া আমার হয় না, আজকে আমি কালকে সারাদিন কিছু খাই না, আমার অপরাধ ছিল পুরো। আমার এত আশা। আপনি বলছিলেন যে আপনি তার কুমিল্লার বাসাতেও গেছেন? হ্যাঁ, কয়েকবার গেছি, ওর মা থাকতেও পরে গেছি, ওর মা সামনে গেছি, তারপরে ওর আম্মু, আমি একসাথে হসপিটালে ছিলাম। তারপরে আমি কি করি, আমি মানে পাগল হয়ে যাই, আমি না পারি খাইতে, না পারি বসতে, গুলো আমি পুরো মনে হয়ে গেছি। আমি একটা সুস্থ মানুষ, দিনের পর দিন মরতেছি এরকম ভাবে, মেন্টালি প্রেশার, ডিপ্রেশনে থাকা। গুলো আমার খালি এতটুকু আসছে যে আমি করলাম কি, আর আমার সাথে হইলো কি, আমার ভালোবাসার করতে ছিল কই, আমার এত ভালোবাসার পরেও ওরা আমি আমার করে রাখতে পারি নাই। এতটা চাইছি, আমার পায়ে ধরছে যে তুমি আমার সাথে এমন করো না, আমার বিয়ে করা লাগবে না, একটু মনে কথা বলো মাঝে মধ্যে। তাও মনে করেন আমার সাথে কুকুরের মতন অপমান করতো, তুই এটা না, তুই ওইটা না, তুই এরকম, তুই ওরকম। আমি ওরা একটা মেয়েটার পয়সা জন্য করে এমন পাগলামি করতাম, আমার ফ্রেন্ড সার্কেলের আমার পায়ে ধরতাম, একটু ভালোর সাথে কথা বলা দাও, একটু ওর সাথে কথা বলা দাও, কিন্তু কোনোদিন আমি আমার মনে ফিলিংস গুলো বুঝাতে পারি নাই। এত বড় বেমানি আমার সাথে করলো, কিন্তু বিনিময় কিচ্ছু পাই না আমি ওর থেকে, জীবনে কিচ্ছু না। আমি বলতে পারবো না যে সবাই তো সেমাই খাই, কত কিছু করে, আমি ঘরে কিচ্ছু খাইছি কোনো। আমার মনের অবস্থা এতটা খারাপ, আমি আমার না পারতেছি, মারে বুঝাইতে না পারতেছি, বোনরে বুঝাইতে না পারতেছি, এবার এখানে ফ্যামিলি ওর জন্য আমার প্রেশার করে ঘুরে, আমার মন চাই আমি যেদিক দুই চোখ যাই, যাওয়ার জায়গা পাই তখন আমি চলে যেতাম, আমি এত প্রেশার নিতে পারতেছি না। পরে আমার মন চাই আমি কথা বলতে চলে যাই, আমি যাই, নাহলে আমি যেদিক দুই চোখ চলে যাই, আমার ফ্যামিলির প্রেশার। নিজের ছোট বড় কথা বলতে হবে না, 2 মিনিট অসুস্থ ঠিক আছে, কিন্তু আমার লাইফটা নষ্ট করে দিতে কোনো আমি পারি না। আমার সাথে একটা মেয়ের কথা বলার জন্য কত পাগলামি করছে, ও সবার জন্য মায়া হয়ে গেছে, অন্য মেয়েদের জন্য মায়া লাগে, কিন্তু আমার জন্য কোনো মায়া কাজ করে নাই কোনোদিন। এত বড় অভিনয় আমি বুঝতে পারি না যে আমার সাথে হইলো পৃথিবীতে। আমি না পারতে কারো মানে কষ্ট দিয়ে কথা বলি না, গুলো পরিবারের সাথে যোগাযোগ করতে চাই, অনুরোধ করতে চাই, কি মানসিক ভাবে হয়তো সুস্থ নাই, আমাদের কাছে তাই মনে হচ্ছে। মানুষটা আসলে তার পরিবারের সাথে সম্পর্ক নিয়ে পরিচয়, নিজেকে সামলাতে পারছে না, নিজেকে কোনোভাবেই বুঝতে পারছে না, নিজেকে কোনোভাবেই সামলাতে পারছে না, তাদের আপনি একটু পানি খান। এই ফারহান আপনার কখনোই ছিল না, ফারহান তার নিজের প্রয়োজন মিটিয়েছে আপনাকে ব্যবহার করে, এবং এখান থেকে আপনাকে ফিরে আসতেই হবে। মানুষের জীবন অনেক মূল্যবান, এই মূল্যবান জীবনটা এভাবে নষ্ট করে দিয়ে না, এটাই আমাদের